আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ নোমান ইসলাম আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের পক্ষে প্রক্সি যুদ্ধে লড়ছে চীন, রাশিয়াও। 17 দিনে ইরান মার্কিন ইসরায়েল আগ্রাসন, শেষ কোথায়? হামলা পাল্টা হামলায় বাড়ছে উত্তেজনা। যুদ্ধ বন্ধে কোনো চুক্তি করতে প্রস্তুত নন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার কোনো কারণ দেখছে না তেহরান। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমেই নজর দেওয়া যাক আমাদের প্রথম শিরোনামের দিকে, যেখানে বলা হচ্ছে ইরানের পক্ষে প্রক্সি যুদ্ধে লড়ছে চীন এবং রাশিয়া। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক ভূ-রাজনীতি এবং বিশ্ব অর্থনীতির খবর রাখেন, তারা নিশ্চয় জানেন যে বর্তমান বিশ্ব পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি মেরুকৃত এবং জটিল। সরাসরি যুদ্ধ বা সংঘাতের চেয়ে এখনকার দিনে দেশগুলো কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত প্রক্সি বা ছায়া যুদ্ধের দিকে বেশি ঝুঁকে পড়েছে। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যে তীব্র উত্তেজনা বিরাজ করছে, সেখানে দৃশ্যত ইরান একা মনে হলেও এর পেছনের চিত্রটা কিন্তু বেশ ভিন্ন। পশ্চিমা দেশগুলোর নানামুখী অর্থনৈতিক অবরোধ এবং রাজনৈতিক চাপের মুখে ইরান গত কয়েক দশক ধরে নিজেদের টিকে থাকার জন্য একটি শক্তিশালী বিকল্প বলয় তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এখানেই দৃশ্যপটে আবির্ভূত হয়েছে বিশ্বের দুই পরাশক্তি চীন এবং রাশিয়া। বিশেষজ্ঞদের মতে চীন এবং রাশিয়া সরাসরি হয়তো কোনো সামরিক সংঘাতে জড়াচ্ছে না, কিন্তু তারা ইরানকে এমন একটি অর্থনৈতিক ও কৌশলগত সুরক্ষা বলয় বা শিল্ড প্রদান করছে, যা এক অর্থে প্রক্সি যুদ্ধেরই একটি আধুনিক রূপ। চীনের দিক থেকে চিন্তা করলে দেখা যায় তারা ইরানের জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা, যা ইরানের অর্থনীতিকে সচল রাখার মূল চালিকা শক্তি। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীন যেভাবে ইরানের সাথে 25 বছর মেয়াদী একটি বিশাল কৌশলগত এবং অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর করেছে, তা স্পষ্টতই পশ্চিমাদের জন্য একটি বড় বার্তা। অন্যদিকে রাশিয়ার সাথে ইরানের সামরিক এবং প্রযুক্তিগত সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে অভাবনীয় মাত্রায় বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বিভিন্ন প্রতিরক্ষা প্রযুক্তি আদান প্রদান এবং ব্রিক্স BRICS ও সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO মতো আন্তর্জাতিক ফোরামে ইরানকে যুক্ত করার মাধ্যমে রাশিয়া এবং চীন এটা প্রমাণ করেছে যে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব ক্ষুণ্ণ করতে ইরানকে একটি শক্তিশালী খুঁটি হিসেবে ব্যবহার করছে। এই ত্রিদেশীয় জোট মূলত একটি মাল্টিপোলার ওয়ার্ল্ড বা বহুমেরু বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে, যেখানে পশ্চিমাদের একচেটিয়া আধিপত্য থাকবে না। এবার আসছি দ্বিতীয় খবরে, যেখানে বলা হয়েছে 17 দিনে ইরান মার্কিন ইসরায়েল আগ্রাসন বা কৌশলগত উত্তেজনার কথা, এবং এর শেষ কোথায় সেই প্রশ্নটি নিয়ে। গত 17 দিন ধরে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক দৃশ্যপটে যে ধারাবাহিক নাটকীয়তা এবং পাল্টাপাল্টি হুঙ্কার আমরা দেখতে পাচ্ছি, তা শুধু ওই অঞ্চলেই নয়, বরং পুরো বিশ্বের অর্থনীতি এবং নিরাপত্তার জন্য একটি বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে বর্তমান যুগে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে অস্থিরতা তৈরি হলে তার ঢেউ মুহূর্তের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এই 17 দিনের ঘটনা প্রবাহকে যদি আমরা খুব গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাব যে এটি হঠাৎ করে ঘটে যাওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বছরের পর বছর ধরে জমে থাকা অবিশ্বাস, আধিপত্য বিস্তারের লড়াই এবং কৌশলগত ভুল বোঝাবুঝির একটি চূড়ান্ত বহিঃপ্রকাশ। এই উত্তেজনার সবচেয়ে বড় প্রভাবটি পড়ছে গ্লোবাল সাপ্লাই চেইন বা বিশ্ব সরবরাহ ব্যবস্থা এবং জ্বালানি তেলের বাজারের ওপর। হরমুজ প্রণালী, যা দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বিশাল অংশ পরিবাহিত হয়, সেখানে সামান্যতম অস্থিরতা দেখা দিলেই বিশ্ববাজারে হু হু করে বেড়ে যায় তেলের দাম। আর তেলের দাম বাড়া মানেই হল বিশ্বজুড়ে পরিবহন খরচ বেড়ে যাওয়া, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনে মূল্যস্ফীতির চরম কষাঘাত নেমে আসা। এই 17 দিনের উত্তেজনায় আমরা দেখেছি কিভাবে আন্তর্জাতিক শেয়ার বাজারগুলোতে অস্থিরতা তৈরি হয়েছে এবং বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসাবে সোনার দিকে ঝুঁকছেন। এখন প্রশ্ন হল, এই পরিস্থিতির শেষ কোথায়? আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের ত্রিমুখী উত্তেজনার কোনো সহজ সমাধান নেই, কারণ এখানে জড়িয়ে আছে দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতি এবং জাতীয়তাবাদের সেন্টিমেন্ট। আমাদের তৃতীয় শিরোনামটি ছিল হামলা পাল্টা হামলায় বা পাল্টাপাল্টি কৌশলগত মহড়ায় বাড়ছে উত্তেজনা।
আধুনিক ভূরাজনীতিতে অ্যাকশন এবং রিঅ্যাকশন বা ক্রিয়া প্রতিক্রিয়া একটি অত্যন্ত পরিচিত কৌশল, যা আমরা বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশে বাতাসে দেখতে পাচ্ছি। যখনই কোনো এক পক্ষ নিজেদের শক্তি প্রদর্শনের জন্য কোনো কৌশলগত মহড়া, সাইবার অপারেশন বা সীমান্তে সেনা সমাবেশ করে, তখনই অপর পক্ষ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিজেদের শক্তি প্রমাণ করতে পাল্টা পদক্ষেপ গ্রহণ করে। এই সাইকেল বা চক্রটি মূলত এই অঞ্চলের বর্তমান উত্তেজনার মূল কারণ। আপনারা খেয়াল করলে দেখবেন, আজকের দিনে সংঘাত শুধু আর ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ নেই। এটি ছড়িয়ে পড়েছে সাইবার স্পেস, মহাকাশ প্রযুক্তি এবং তথ্যযুদ্ধে। প্রতিনিয়ত আমরা খবর পাচ্ছি বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইট, ব্যাংকিং সিস্টেম বা রাডার ব্যবস্থায় সাইবার আক্রমণের চেষ্টার কথা, যা এই পাল্টাপাল্টি উত্তেজনারই একটি আধুনিক এবং প্রযুক্তিগত রূপ। এই ধরনের পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ এবং ওই অঞ্চলের সামগ্রিক উন্নয়ন। যখন দেশগুলো তাদের বাজেটের একটি বিশাল অংশ বাধ্য হয়ে সামরিক খাতে বা প্রতিরক্ষার জন্য ব্যয় করে, তখন স্বাভাবিকভাবেই শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামোগত উন্নয়নের মতো জনকল্যাণমূলক খাতগুলো অবহেলিত থেকে যায়। শুধু তাই নয়, এই ক্রমাগত উত্তেজনার কারণে ওই অঞ্চলে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হচ্ছে, পর্যটন শিল্প মুখ থুবড়ে পড়ছে এবং বিদেশি বিনিয়োগকারীরা তাদের মূলধন গুটিয়ে নিচ্ছেন। পরিস্থিতি এমন একটি পর্যায়ে পৌঁছেছে যে পার্শ্ববর্তী দেশগুলো এক ধরনের অজানা আতঙ্কে ভুগছে। তারা তাদের সীমান্ত নিরাপত্তা জোরদার করছে এবং জরুরি অবস্থার জন্য খাদ্য ও জ্বালানি মজুত করতে শুরু করেছে। এই ধরনের পাল্টাপাল্টি পদক্ষেপ কখনো কখনো মিসক্যালকুলেশন বা ভুল হিসাব নিকাশের জন্ম দিতে পারে, যা কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে সক্ষম। চতুর্থ যে বিষয়টি নিয়ে আমরা এখন কথা বলবো তা হল মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং বৈদেশিক নীতির একটি গুরুত্বপূর্ণ দিক। যুদ্ধবন্ধে কোনো চুক্তি করতে প্রস্তুত নন ট্রাম্প। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি বিশ্বব্যবস্থার একটি অন্যতম প্রধান নিয়ন্ত্রক এবং সেখানে ক্ষমতার পালাবদল বা রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি গোটা বিশ্বের ওপর প্রভাব ফেলে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পুরো রাজনৈতিক ক্যারিয়ার জুড়েই আমেরিকা ফার্স্ট বা সবার আগে আমেরিকা এই নীতিতে বিশ্বাসী এবং তার বৈদেশিক নীতি বরাবরই বেশ আক্রমণাত্মক ও আপোষহীন। তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন ইরানের সাথে হওয়া ঐতিহাসিক পরমাণু চুক্তি বা জেসিপিওএ থেকে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে প্রত্যাহার করে নিয়েছিলেন এবং তেহরানের ওপর ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছিলেন। বর্তমান সময়ে এসে যখন বিশ্বজুড়ে নতুন করে উত্তেজনা দেখা দিচ্ছে এবং তিনি আগামী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ময়দানে সক্রিয় রয়েছেন, তখন তার এই ধরনের অনড় অবস্থান খুব একটা বিস্ময়কর নয়। ট্রাম্পের রাজনৈতিক কৌশল হল কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রের অবস্থানকে দুর্বল হিসেবে উপস্থাপন না করা। তার মতে যে কোনো চুক্তি তখনই করা উচিত যখন তা সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে হবে এবং প্রতিপক্ষ পুরোপুরি কোণঠাসা হয়ে পড়বে। তার এই নো ডিল বা চুক্তি না করার মানসিকতার পেছনে রয়েছে তার কোর ভোটার বা মূল সমর্থকদের সন্তুষ্ট রাখার একটি গভীর হিসাব নিকাশ। ট্রাম্পের সমর্থকরা মূলত একটি শক্তিশালী এবং আপোষহীন নেতৃত্ব দেখতে পছন্দ করেন, যারা আন্তর্জাতিক মঞ্চে কাউকে ছাড় দেবে না। তবে সমালোচকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে কূটনীতি মানেই হল দেওয়া নেওয়া এবং কিছুটা ছাড় দিয়ে হলেও বৃহত্তর শান্তির পথ খোঁজা। ট্রাম্পের এই অনড় অবস্থান আসলে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের জন্য পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে, কারণ যখন একটি দেশের অন্যতম প্রভাবশালী নেতা প্রকাশ্যে ঘোষণা করেন যে তিনি কোনো ছাড় দেবেন না, তখন প্রতিপক্ষ নিজেদের অবস্থান আরও শক্তি করে ফেলে এবং আলোচনার পথ চিরতরে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। আজকের সর্বশেষ শিরোনামটি ছিল যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার কোনো কারণ দেখছে না তেহরান। এটি মূলত আগের খবরটিরই একটি প্রতিচ্ছবি বা রিঅ্যাকশন বলা যেতে পারে। যখন এক পক্ষ কোনো ছাড় দিতে নারাজ থাকে, তখন অপর পক্ষের জন্য আলোচনার টেবিলে বসার কোনো যুক্তিযুক্ত কারণ অবশিষ্ট থাকে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তাদের শীর্ষ নেতৃত্ব বারবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে তারা শিক্ষা নিয়েছেন এবং বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের সাথে নতুন করে কোনো সংলাপে বসাটাকে তারা সম্পূর্ণ অর্থহীন বলে মনে করছেন। এর পেছনের মূল কারণটি হল ট্রাস্ট ডেফিসিট বা আস্থার চরম সংকট।
2015 সালে অনেক কাঠখড় পুড়িয়ে যখন বিশ্বের শক্তিধর দেশগুলোর সাথে ইরানের পরমাণু চুক্তি স্বাক্ষর হয়েছিল তখন ইরান আশা করেছিল যে তাদের ওপর থেকে সকল অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়া হবে এবং তারা বিশ্ব অর্থনীতিতে স্বাভাবিকভাবে যুক্ত হতে পারবে। কিন্তু কয়েক বছর পরই যুক্তরাষ্ট্রের সেই চুক্তি থেকে বেরিয়ে যাওয়া এবং পুনরায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করাটা ইরানের নীতিনির্ধারকদের মনে এই ধারণা বদ্ধমূল করেছে যে পশ্চিমা দেশগুলোর সাথে চুক্তির কোনো স্থায়ী নিশ্চয়তা নেই। তাই তারা এখন তাদের বৈদেশিক নীতির দিক পরিবর্তন করেছেন এবং লুক টু দ্য ইস্ট বা পূবের দিকে তাকাও নীতি গ্রহণ করেছেন। অর্থাৎ তারা এখন যুক্তরাষ্ট্র বা ইউরোপের দিকে তাকিয়ে না থেকে এশিয়া, বিশেষ করে চীন, রাশিয়া এবং ভারতের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলোর সাথে নিজেদের সম্পর্ক সুদৃঢ় করার দিকে বেশি মনোযোগ দিচ্ছেন। তেহরানের কর্মকর্তারা মনে করেন যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার না করছে এবং তাদের একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে সম্মান না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আলোচনার টেবিলে বসা মানে কেবল সময় নষ্ট করা এবং নিজেদের দুর্বলতা প্রকাশ করা। ইরান এখন নিজেদের অভ্যন্তরীণ অর্থনীতিকে রেজিলিয়েন্ট বা সহনশীল করার জন্য বিভিন্ন দেশীয় উৎপাদন এবং নন অয়েল এক্সপোর্টের দিকে নজর দিচ্ছে।